আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আলোচনায় ছিলাম অর্থনীতি অনার্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় মৌলিক পরিসংখ্যান সাবজেক্টে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টারে আমরা আলোচনায় আসি। 26টা ক্লাস করে ফেলেছি, আজকে হবে 27তম ক্লাস, পার্ট 27। আজকে আমরা নতুন টপিক শিখব অবিরত বা অবিচ্ছিন্ন নিবেশনের ক্ষেত্রে দশমক বা দশহারিক নির্ণয়। দশমকটা কি এটা আগে ভালো করে জানি। আমি একটা কোশ্চেন দাঁড় করে রাখছি, এটা আমি পরে সলিউশন করাচ্ছি। আগে দশমক সম্পর্কে বা দশহারিক সম্পর্কে ডিটেলস আমরা শিখি, বেসিকটা ভালো করে শিখি। দেখো, দশমক বা দশহারিক একই কথা, ইংলিশে বলা হয় ডিসাইল, DECILE। ডিসাইলকে ডি দ্বারা নির্দেশ করা হয়। কি দ্বারা? ডি দ্বারা। মনে করো এটা একটা নিবেশন, মনে করো মোট গণসংখ্যা 60 আছে, এখানে 60টি মান আছে, প্রথম থেকে 60তম পর্যন্ত 60তম পর্যন্ত আমরা সাদাই লিখলাম, ছোট থেকে বড়তে সাদাই লিখলাম। ঠিক মাঝের মানটা একদম নিবেশনের মিডিলে একটা যদি বিন্দু দিই, আমরা এই মাঝের মানটাকে বলবো আমরা কি? মধ্যমা। অর্থাৎ মোট গণসংখ্যাকে আমরা কি বলি? এন দ্বারা নির্দেশ করি মোট গণসংখ্যা। তাহলে কি এই মাঝের বিন্দুটা নিবেশনটাকে কি দুই ভাগে ভাগ করে? মাঝের বিন্দুটা নিবেশনটাকে দুই ভাগে ভাগ করে, বা মাঝের মানটাকে এই নিবেশনটাকে দুই ভাগে ভাগ করে, বিধায় এটাকে বলা হয় কি? মধ্যমা। মধ্যমা কি? মধ্যমার অবস্থান হচ্ছে n/2। n/2 আমরা আরও শিখেছিলাম, এই অর্ধেকের মিডিলে একটা বিন্দু, এই অর্ধেকের মিডিলে একটা বিন্দু। তাহলে কয়টা বিন্দু হলো? একটা, দুইটা, তিনটা বিন্দু বা তিনটা মান নিবেশনটাকে কত ভাগে ভাগ করছে? দেখো, 1 2 3 4। তিনটা বিন্দু বা তিনটা মান একটা নিবেশনকে 4 ভাগে ভাগ করে, তিনটা বিন্দু নিবেশনকে 4 ভাগে ভাগ করে, বিধায় এক একটা বিন্দু বা এক একটা মানকে আমরা কি বলেছি? চতুর্থক। এখন দেখো, এটা হলো মাঝের মান, মিডিল মান, মধ্যমা। এদিকে চারটা বিন্দু দিলাম, 1 2 3 4, 1 2 3 4। তাহলে দেখো, 1 2 3 4, এদিকে চারটা আর এই চারটা, 8টা আর মাঝেরটা সহ কটা বিন্দু হলো? 9টা বিন্দু। অর্থাৎ এই 9টা মান বা 9টা বিন্দু নিবেশনটাকে কত ভাগে ভাগ করে? দেখো, 10 ভাগে। 1 2 3 4 5 6 7 8 9 10। 9টা বিন্দু বা 9টা মান নিবেশনটাকে 10 ভাগে ভাগ করে, বিধায় এক একটা বিন্দুকে বলা হয় দশমক বা দশহারিক। দশমক বা দশহারিক। তাহলে এটা হচ্ছে প্রথম দশমক, ডিসাইল 1। এটা হলো সেকেন্ড ডিসাইল, এটা হলো থার্ড ডিসাইল, এটা হলো ফোর্থ ডিসাইল, এটা হলো ফিফথ ডিসাইল, সিক্সথ ডিসাইল, এটা হচ্ছে সেভেন্থ ডিসাইল, এটা হচ্ছে অষ্টম দশমক, এবং এটা হচ্ছে নবম দশমক, নাইনথ ডিসাইল। এখন দেখো, D1 এর অবস্থান যদি আমি আলোচনা করতে যাই, D1 এর অবস্থান এইভাবে লিখবো। D1 এর অবস্থান কি? 1n/10তম পদ বা 10তম মান। D2 এর অবস্থান যদি আমি বের করতে যাই, তাহলে কি? 2n। এখানে নাই মানে কি ছিল? 1। এটা 1 এর ক্ষেত্রে 1n, 1 তো লিখতে হয় না, নাই মানে 1 আছে। আর দ্বিতীয় দশমকের ক্ষেত্রে কি হবে? 2n/10। তৃতীয় দশমকের ক্ষেত্রে 3n/10তম পদ। চতুর্থ দশমকের ক্ষেত্রে কি হবে? 4n/10তম পদ। পঞ্চম দশমকের ক্ষেত্রে 5n/10তম পদ। ষষ্ঠ দশমকের ক্ষেত্রে 6n/10। সেমভাবে 7n/10। অষ্টমের ক্ষেত্রে 8n/10। লাস্ট ওয়ান, নবম দশমকের ক্ষেত্রে হবে 9n/10তম পদ। এখন দেখো, D5টা কি? এটাই কিন্তু মধ্যমা বলেছিলাম আমি। D5টা আমি শুরুতে আলোচনায় বলেছিলাম n/2, অর্থাৎ নিবেশনটাকে দুই ভাগে ভাগ করে। এটা কি বলেছিলাম? মিডিয়ান। কেন এটাকে মিডিয়ান বলা হয়? দেখো, 5n/10, D5 ইকুয়াল ফিফথ ডিসাইল। 5 একে 5, 5 দুগুণে 10, অর্থাৎ n/2। n/2 এততম পদ মানে কি? মধ্যমার অবস্থান নির্দেশ করে, বিধায় এটা হচ্ছে মধ্যমা বোঝায়। দশমক 9টা, তার মধ্যে একটা হচ্ছে মধ্যমা মিন করে, বাকি 4টা সরাসরি কি বোঝাচ্ছে? দশমকই মিন করতেছে। তো এখন আমরা এখানে একটা কোশ্চেন দেখো, অবিরত বা অবিচ্ছিন্ন নিবেশনের ক্ষেত্রে দশমক বা দশহারিক নির্ণয় করব আমরা। নিম্নের নিবেশন হতে তৃতীয় দশমক ও ষষ্ঠ দশমক বা দশহারিক নির্ণয় করো। তৃতীয় ও ষষ্ঠ দশহারিক নির্ণয় করো। একটা নিবেশন অবিরত বা অবিচ্ছিন্ন বা বিন্যস্ত। আমি মধ্যমা আর চতুর্থকের ক্ষেত্রে কীভাবে জোড় সংখ্যক তথ্যের ক্ষেত্রে করতে হয়, বিজোড় সংখ্যক তথ্যের ক্ষেত্রে করতে হয়, ওগুলো আমি শিখাইছিলাম। তো এখানে আমি মনে করতেছি না যে আর ওই বেসিকগুলো লাগবে। তোমরা ওই রকম ওই আঙ্গিকে মধ্যমা চতুর্থক যেভাবে করেছিলাম, ওই আঙ্গিকে সাধারণ বা পৃথক তথ্যের ক্ষেত্রে পারবা, বই ফলো করে প্র্যাকটিস করবা। আমি সরাসরি অবিরত বা অবিচ্ছিন্ন নিবেশনের ক্ষেত্রে কীভাবে দশহারিক বা দশমক নির্ণয় করতে হয় সেটা দেখাবো। ফলো করি আমরা এই কোশ্চেনের সলিউশন টানবো। এখন দেখো অ্যান্সার, আমরা আগে নিবেশনটা উঠাই। গণসংখ্যা নিবেশন
শ্রেণী গণসংখ্যা। দেখো শ্রেণী কি কি আছে, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। ফলো করি, শ্রেণীটা উঠাইলাম আমি, এখন কি উঠাবো, গণসংখ্যা। 10, 15, 23 গণসংখ্যাকে কি দ্বারা নির্দেশ করা, এফ দ্বারা, ফ্রিকোয়েন্সি এফ। 10, 15, 23, 25, 22, 18, 25, 25, 22 and 18। তো আমার এখানে একটা কলাম লাগবে, আমি একটা ঘর রেখে দিচ্ছি। এখন এদিকে আমরা সলিউশন করব, এটা মুছে দিলে আর সমস্যা নেই। কি কি নির্ণয় করতে বলছে, তৃতীয় এবং ষষ্ঠ দশহরিক বা দশমক নির্ণয় করতে বলেছে। তো এই অংশটা আমি এখন মুছে দিচ্ছি। তাহলে মোট গণসংখ্যা কত আসে দেখো তো, n ইকুয়াল 25 আর 23 48, আর 25 হচ্ছে 73, 73, 75, 95, 95 আর 18 হচ্ছে 95 আর 8 হচ্ছে 103, আর 10 113, 113। এখন দেখো আমরা তৃতীয় দশহারিক বা দশমক যেটাই বলো, D3 নির্ণয় করব। D3 এর অবস্থান বের করো। D3 এর অবস্থান বা তৃতীয় দশমকের অবস্থান, D3 না লিখে এই ভাষাটা লিখে বলতে পারতাম, তৃতীয় দশহারিকের অবস্থান 3n/10তম পদ। একটু আগে আমি এগুলো দেখাইছিলাম, 10তম পদ বা 3n/10তম পদ বা 3n/10তম মান যেটাই বলো। 3 ইন্টু n এর মান কত, 113/10, এটা ক্যালকুলেশন করো। 113 ইন্টু 3 ইকুয়াল ভাগ 10 ইকুয়াল 33.9তম পদ, 33.9তম পদ বা মান। এখন দেখো এটা কোথায় পড়ে, কোথায় পড়ে, এর জন্য আমাদের কি দরকার, মধ্যমার কথা খেয়াল করো, চতুর্থকের কথা খেয়াল করো, ক্রমযোজিত গণসংখ্যা দরকার। ক্রমযোজিত গণসংখ্যা, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, CF। প্রথম গণসংখ্যা কত, 10, 10 আর 15 কত, 25, 25 আর 23 হবে 48, 48 আর 75, 48 আর 25 হবে 73, 73 সাথে 22 অ্যাড করলে হবে 95, 95 আর 18 হবে 113, 113। এখন দেখো 33.9 কোন শ্রেণী, কোন ক্রমযোজিত গণসংখ্যার ভেতরে অবস্থান করে, 33.9, 33.9 48-এর ভেতরে অবস্থান করতেছে। এখানে তো 25 শেষ, তাহলে 26 থেকে 48 আছে এখানে, তাহলে 33.9 48-এর মধ্যে পড়ে। তো কি দাঁড়াচ্ছে দেখো, 33.9তম পদ ক্রমযোজিত গণসংখ্যা কততে পড়তেছে, 48-এর ভেতরে অবস্থান করে। ক্রমযোজিত গণসংখ্যা 48-এর ভেতরে রয়েছে, যা কোন শ্রেণীতে অবস্থিত, 30 থেকে 40 শ্রেণীতে অবস্থিত, যা 30 থেকে 40 শ্রেণীতে অবস্থিত। অতএব তৃতীয় দশহারিক শ্রেণী হচ্ছে 30 থেকে 40। এখন আমি সূত্র ইউজ করব, তোমরা এতটুকু উঠায় ফেলো। আমরা তৃতীয় দশহারিক শ্রেণী কি পাইলাম, 30 থেকে 40। তোমরা এতটুকু উঠায় ফেলো, আমি এই অংশটুকু মুছে দেবো, আমার স্পেস দরকার। ওর পরের অংশ হচ্ছে, আমরা জানি তৃতীয় দশহারিক বা তৃতীয় দশমক D3 ইকুয়াল L প্লাস 3n/10 মাইনাস FC
বাই এফ ডি, ডিসাইলের ডি ইন্টু সি। এল বা L1 যেটাই লেখো এটা দ্বারা বোঝাচ্ছে দশহারিক শ্রেণীর নিম্ন সীমা। এখানে এল হচ্ছে দশহারিক শ্রেণীর নিম্ন সীমা কত? 30, 30 থেকে 40, 30 হচ্ছে নিম্ন সীমা আর 40 হচ্ছে উচ্চ সীমা। 3n/10 আমরা বের করেছিলাম উপরে, একবারে রেডিমেড আমরা লিখে ফেলবো 33.9, 33.9। তারপরে দেখো এফসি, এফসি হচ্ছে দশহারিক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ যার ভিতরে অবস্থান করেছিল তার আগেরটা ক্রমযোজিত গণসংখ্যা। 25। এফ ডি, ডিসাইল, ফ্রিকোয়েন্সি অফ ডিসাইল ক্লাস, ডিসাইল ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 23। তারপরে কি দাঁড়াইল, আর কি থাকলো? সি, সি বলতে কি শ্রেণী ব্যবধান, সে হচ্ছে দশহারিক শ্রেণীর ব্যবধান 30 থেকে 40, ব্যবধান কত? 10। এখন এই মানগুলো বসায় দাও, ক্যালকুলেশন করো, তৃতীয় দশহারিক বাড়া যাবে। এল এর মান হচ্ছে 30 প্লাস 3n/10, 33.9 মাইনাস এফসি হচ্ছে 25 বাই এফডি হচ্ছে 23 ইন্টু 10, 30 প্লাস এটা মাইনাস করো, মাইনাস করে যে মানটা পাবা সেটার সাথে 10 গুণ করে দাও। 33.9 minus 25, maybe 8.5, 8.9 into 10 equal 89 by 23, 23 ভাগ 23 equal 3.87 প্লাস কত হবে? 30 equal 33.87। অতএব ডিসাইল 3, তৃতীয় দশমাক বা তৃতীয় দশহারিক, এইভাবে লিখতে পারো, তৃতীয় দশহারিক D3 equal 33.87। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। আমাদের কি ছিল? দশহারিক শ্রেণী কোনটা ছিল? তৃতীয় দশহারিক শ্রেণী, 30 থেকে 40, দেখো এই মানটা এর মধ্যেই পড়েছে, 33.87 এই শ্রেণীর মধ্যেই অবস্থান করে, অর্থাৎ আমরা বলতে পারি সাধারণভাবে যে আমাদের মানটা সঠিক হয়েছে। এখন আমরা নির্ণয় করব ষষ্ঠ দশহারিক। আরো একটা কোশ্চেন আছে এখানে, ষষ্ঠ দশহারিক D6 নির্ণয়। তাহলে ষষ্ঠ দশহারিকের অবস্থান, D6 এর অবস্থান কি হবে? 6n/10। তাহলে এখানে 3 জায়গায় 6 হবে, বাকি সবগুলোই তো ঠিক আছে। এখন আমরা ক্যালকুলেশন করব, দেখি কি দাঁড়ায়। 113 ইন্টু 6 ইকুয়াল ভাগ 10 ইকুয়াল 67.8। কি করলাম? 6n/10, ষষ্ঠ দশহারিক যেহেতু 6n/10, 6 তো 6ই, n এর মান বসানো হয়েছে, 10 তো নিচে আসেই। এখন 67.8 এততম পদ বা এততম মান কোথায় পড়ে? 73-তে পড়ে। দেখো এখানে তো 48ই শেষ, তাহলে 49 থেকে 73 এখানে অবস্থান করে, এর মধ্যে আছে। তাহলে 67 অবশ্যই কি 73-তেই পড়ে। তাহলে আমরা বলতে পারি 67.8 তম পদ বা মান ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা 73 এর ভেতরে রয়েছে, যা কোন শ্রেণীতে অবস্থিত? 40 থেকে 50 শ্রেণীতে অবস্থিত, যা 40 থেকে 50 শ্রেণীতে অবস্থিত। অতএব ষষ্ঠ দশহারিক শ্রেণী, দশহারিক শ্রেণী 40 থেকে 50। তোমরা এই অংশটুকু উঠায় ফেলো এ পর্যন্ত। ষষ্ঠ দশহারিকের ক্ষেত্রে আমি মুছে দেব, এই স্পেসটুকু ব্যবহার করব। আমরা জানি ষষ্ঠ দশহারিক, আমরা জানি ষষ্ঠ দশহারিক D6 ইকুয়াল L প্লাস 6n/10 মাইনাস FC বাই
এফ ডি গুণ সি। এখানে এল ইকুয়াল ষষ্ঠ দশমিক শ্রেণী কোনটা ছিল? 40 থেকে 50 আমি দেখাইছিলাম, 73-এ পড়েছিল, যা এই শ্রেণীতে অবস্থান করে, অর্থাৎ নিম্ন সীমা হচ্ছে এই শ্রেণীর। এখানে ষষ্ঠ দশমিক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 40, এল ইকুয়াল 46 n/10 আমরা বের করে রেখেছিলাম, সরাসরি মানটাই বসাবো 67.8। তারপরে এফ সি ষষ্ঠ দশমিক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ যেটাতে ক্রমযোজিত গণসংখ্যা যেটাতে পড়েছিল ওই পদটা তার আগেরটা 48। এফ ডি ফ্রিকোয়েন্সি অফ ডিসাইল ক্লাস, এফ ডি এর মান হচ্ছে, অর্থাৎ এই শ্রেণীর গণসংখ্যা কত? 25। আর সি শ্রেণী ব্যবধান 40 থেকে 50 অবশ্যই শ্রেণীটা, তাহলে ব্যবধান কত? 10। ষষ্ঠ দশমিক শ্রেণী ব্যবধান হচ্ছে 10। এখন মানগুলা বসায় দাও। আমরা বের করতেছিলাম D6 এর মান 40 প্লাস 6n/10 হচ্ছে 67.8 মাইনাস FC এর মান হচ্ছে 48/FD এর মান হচ্ছে 25 ইন্টু সি এর মান হচ্ছে 10। তাহলে D6 ইকুয়াল আসবে 40 প্লাস, এটা মাইনাস করে দাও, 67.8 মাইনাস 48 ইকুয়াল ইন্টু 10 ইকুয়াল কত? 198/25, 198 ভাগ 25 ইকুয়াল 7.92। এটা ভাগ করো, তারপরে ভাগফলটা এটার সাথে যোগ করে দাও, প্লাস 40 ইকুয়াল 47.92। এটা আসবে কি? 47.92। অতএব ষষ্ঠ দশমিক D6 ইকুয়াল 47.92। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। বেশি বেশি করে প্র্যাকটিস করবা, তাহলেই কন্ট্রোল হবে ইনশাল্লাহ। অনেক মজার টপিক এগুলা, অনেক ইম্পর্টেন্ট। নট অনলি ইকোনমিক্স অনার্স ফার্স্ট ইয়ার, রাষ্ট্রবিজ্ঞানে যারা অনার্স পড়ো, ইতিহাস, ইসলামের ইতিহাস, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, বিবিএ অনার্সে যারা আছো, বিভিন্ন মাস্টার্স লেভেল প্রিলিমিনারিতে আছে এই সাবজেক্টগুলো, ডিগ্রিতে যারা পড়ালেখা করো, ইন্টারমিডিয়েট স্টুডেন্টের যাদের পরিসংখ্যান আছে, সবার জন্য প্রযোজ্য। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও এটা আছে। তো বেশি বেশি করে সবাই শেয়ার করবা। আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, কমেন্ট করবা। সর্বোপরি আমার জন্য সবাই দোয়া করবা, আমার পরিবারের জন্য দোয়া করবা। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।